বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। হৃদ রেগে মেগে তিত্তির মেজাজে সেখান থেকে বের হতে গেলে দুজন বডিগার্ড এসে দ্রুত গেট খুলে দেয়। হৃদ রাস্তায় বের হয়ে চারপাশে মানুষজনের ভিড় দেখতে পারল। সে রাগে কটমট করে তাকাতেই সেখানকার মানুষজন বিনা শব্দে যার যার মতো কেটে পড়ে। সবাই হৃদ খানকে চিনতে পেরেছে বলেই বিনা শব্দে চলে গেল, নয়তো এতক্ষণে হাঙ্গামা তারাও করতো হৃদের সাথে। হৃদ রাগী হাতে গাড়ির পিছনে দরজা খুলে বসতেই আসিফ দৌড়ে এসে ড্রাইভারের সাথে বসলো। হৃদ রাগে তিত্তির করে গলার কাছের শার্টের বোতামগুলো টেনে খুলে সিটে গা এলিয়ে দিয়ে আসিফের উদ্দেশ্য করে বলে ওঠে। কাজ হয়েছে? দ্রুত উত্তর করলো আসিফ। জি ভাই, হয়েছে। এদের পিছনে আফজাল তালুকদারের বড় ছেলের হাত আছে ভাই। বাবার মৃত্যু প্রতিশোধ থেকে সব কিছু করেছে, সাথে তাদের নারীর পাচার করার ব্যবসাটাও আপনার জন্য বন্ধ হয়ে আছে। বিধায় প্রতিশোধের নেশায় কয়েকজন বড় বড় নেতাদের নিয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্র করেছে মেহুকে দিয়ে। তাদের উদ্দেশ্য মূলত আপনাকে আঘাত করা, যার জন্য ভাবিকে মাধ্যম হিসাবে ব্যবহার করছে। আসিফের কথায় তৎক্ষণাৎ অসম্মতি জানালো হৃদ। নিজের ক্রিমিনাল মাইন্ড চালিয়ে বলল, কারণ আরো কিছু আছে আসিফ। আফজাল তালুকদারদের ছেলের এত সাহস বা ক্ষমতা হবে না আমার বিরোধিতা করার। কয়েকজন নেতাকে নিয়ে সামান্য ক্ষমতার ভর ধরে আমার মতো গ্যাংস্টারের পেছনে লাগবে না। যুক্তিতে পড়ছে না বিষয়টি আমার। খোঁজ কর, ওদের পেছনে মাস্টার মাইন্ড অন্য কি হবে। সে নিজেকে আত্মগোপন রেখে আমার মাইন্ড ডাইভার্ট করতে চাচ্ছে। ব্যাপার না, আমরাও বুঝালাম আমরা ভীষণ বোকা, তারা অতি চালাক। এক কাজ কর, পাখিকে খেল দেখিয়ে খাঁচে বন্দি কর, তাদের বুঝতে দে আমরা আসলে কিছু বলছিনি। সাথে আরও একটা কাজ করবি, আমার বিয়ের কার্ড প্রত্যেকের বাসায় নিজ দায়িত্বে পাঠাবি তুই। মিস যেন না হয়। মেহুকে খবর পাঠা আমি বিয়ে করছি তোর ভাবিকে। আগুন ছড়িয়ে দিয়ে সব দিকে। সাথে আমাদের বিয়ের কার্ডে বড় করে তোর ভাবির নামটা লিখে দেবে, যাতে তাদের পড়তে সমস্যা না হয়। বুঝতে পারছিস আমি কি বোঝাতে চাইছি? হৃদের কথাগুলো তৎক্ষণাৎ বুঝতে পারলো না আসিফ। না ভাই। হৃদ বিরক্তি নিয়ে বলে, প্রেমে পড়ে বলদ হয়ে গেছিস তুই। সরি ভাই। হৃদ সিটে শরীর ছেড়ে বসে কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করতেই গাড়িটি চলতে শুরু করলো। আশুগঞ্জের মোড় বেরিয়ে যেতেই হঠাৎ করে হৃদ গম্ভীর কণ্ঠে পুনরায় ডেকে উঠল আসিফকে। আসিফ, জি ভাই। আমার উপর বিশ্বাস রাখতে পারবে যে কোনো পরিস্থিতিতে? তুমুল আত্মবিশ্বাসে মাথা নাড়ল আসিফ, দৃঢ়তার সাথে বলল, জি ভাই, অবশ্য রাখতে পারবো। কিন্তু এ কথা কেন বলছেন ভাই? কিছু হয়েছে? আমি কোনো ভুল করেছি? হৃদ চোখ বন্ধ রেখে কপালে হাত ঠেকানো অবস্থায় গম্ভীর কণ্ঠে বলল, আমার যদি ভুল না হয় ওদের নেক্সট টার্গেট তুই হবে। আমি? মায়াকে ধরে বসে আছে জুঁই। দুই বোন কাঁদছে, তবে কান্নার কারণটা ভিন্ন। জুঁই হৃদের ভয়ে মায়ার জন্য কাঁদছে, আর মায়া কাঁদছে হৃদের আঘাতের ব্যথা পেয়ে আর তার আচরণে। ফিহা গ্লাস ভর্তি পানি এনে মায়ার দিকে এগিয়ে দিয়ে বলে, নে ধর, এবার পানিটা খেয়ে শান্ত হয়ে ফটাফট বল হৃদ ভাইয়ের সাথে তোর কি ঝামেলা হয়েছে। ফিহার কথায় মায়া উত্তর না করলেও জুঁই করলো তৎক্ষণাৎ। খানিকটা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, ভাবি, মায়ের কাছে এসব কথা পরের জন্য থাক। তোমার ভাই ভালো না, বাবা ঠিকই বলে। আসলে হৃদ খান অনেক খারাপ লোক। মায়া কান্না থামে জুঁইয়ের কথায় হৃদকে খারাপ বলেছে বলে। মায়া কিছু বলবে তখনই জুঁইকে চোখ করে দিয়ে ফিহা বলে, তুই চুপ থাক জুই, হৃদ ভাইকে রাখতে দেখছিস, কিন্তু আমি জানি ভাই নিজের আপন মানুষের সাথে এমনি এমনি কখনো রাগ করে না, কোনো কারণ ছাড়া। তাছাড়া দুজনের মধ্যে ঝামেলাটা কী নিয়ে হয়েছে তার কারণ মায়া আজও বলেনি আমাদের। তবে আমি নিশ্চিত মায়াই কোনো গোলমাল করেছে ভাইয়ার সাথে। তুই নিজেও মায়াকে ভালো করে চিনিস। সোজা কাজ সোজাভাবে হয় না ওকে দিয়ে, সব কিছুতে ব্লেন্ডার করে দম নিবে সে। এবারও হয়তো তাই করেছে। সাথে যে দুধ ধরেছে ভাইয়ের সাথে ফিরবে না। হৃদ ভাইয়ার ভালোবাসা ওর চোখে পড়ছে না। মায়া কান্নার মধ্যেই উঠে বলে, তোমার ভাই আমাকে ভালোবাসে না ফিহা আপু, এই কথা আমাকে সে 1,000,000,000 বার বলেছে। আজকেও তোমাদের সামনে বলেছে আমাকে। তাহলে
আমি কেন তার কাছে ফিরে যাব? তোমার ভাই মেহুকে ভালোবাসে আর আমাকে খালি মারে। বাজে লোক, আজকেও মেরেছে আমায়। তুমি বলো, কেউ কাউকে ভালোবাসলে মারতে পারে? কই, আব্বু তো আম্মুকে মারে না, দাদাজান দাদিকে মারে না, আরিফ ভাইয়াও তো তোমাকে মারে না, আমিও তো তোমার ভাইকে মারি না। ভালোবাসলে কেউ কাউকে মারে না আপু। উনিও তো মেহু আপুকে মারে না, তার মানে উনি মেহু আপুকে ভালোবাসে আর আমাকে ঘৃণা করে। তুমি জানো, আজ পর্যন্ত তোমার ভাই আমার মন রক্ষার্থে একটা বারও বলেনি ভালোবাসি কথাটা। খালি বলে রীত অবাধ্য হবে না, রীত অবাধ্য হবে না। আরে ভাই, ওনার বাধ্যবাধকতা কিসে বুঝি না, বলেই তো এত মারে আমাকে। বুঝলে এত মারতে পারতো, মায়া লাগতো না আমার জন্য, মন পড়তো না ওনার? আমি যে ব্যথা পাই সেটা বুঝতো না বলো? আমাকে লোহা মনে করে উনি। মায়ের অভিযোগ বুঝে ফিহা পুনরায় বলে ওঠে। দেখা যায় হৃদ ভাইয়ার রকচটা মানুষ, রাগী বদমেজাজি, কথা কম বললে। তুই সবটা জেনেও হৃদ ভাইয়ার পেছনে গেলি, ভালোবাসলি। এখন ভাইয়া নিজের তোর জন্য পাগল। আমরা কেউ তোর মাথায় বন্দুক ঠেকাইনি ভাইয়াকে ভালোবাসতে। তুই নিজে থেকে ভাইয়াকে ভালোবাসলি, বরং আমরা সবাই চেয়েছিলাম তোকে হৃদ ভাইয়ার থেকে আলাদা করে রাখতে, অন্য জায়গায় বিয়ে দিতে। কিন্তু তুই হৃদ ভাইয়ার জন্য পাগল বিদায় আমরা সবাই চুপ করে গেলাম। হৃদ ভাইয়ার প্রফেশনাল লাইফ সম্পর্কেও তুই প্রথম থেকে অবগত ছিলি, তোর কোনো কিছু লুকায়িত ছিল না। তাহলে এখন ভাইয়াকে মেনে নিতে সমস্যা কোথায় তোর? এখন কেন তুই হৃদ ভাইয়ার সম্পর্কে আমাদের কাছে অভিযোগ তুলছিস? হৃদ ভাইয়া ৮-১০টা সাধারণ ছেলে মানুষের মতো না, সে উগ্র মেজাজি মানুষ। কেউ তার কথা না শুনলে রেগে যায়, আঘাত করে বসে। তোর ক্ষেত্রে তাই, রাগের বশে তোকে আঘাত করেছে। তবে আজ যেটা আমি তোদের কথায় লক্ষ্য করেছি সেটা হলো, প্রথমে তুই সুযোগ করে দিয়েছিস বাইকে তোকে আঘাত করতে। তুই রাগিয়ে দেস আর ভাইয়া ধৈর্য হারিয়ে আঘাত করে। তোর একটাই কথা, ভাই বলছে সে তোকে ভালোবাসে না, অথচ ভাইয়ের প্রতিটা কাজে যে তোর জন্য এক সমুদ্র পরিমাণ ভালোবাসা প্রকাশ পায়, সেটা তো তোর চোখে পড়ে না। তুই আটকে আছিস ভাই তোকে ভালোবাসেনি, কথাটা মুখে বলতে হবে। তুই আটকে আছিস ভাই তোকে ভাই তোকে ভালোবাসে না, কথাটা মুখে বলতে হবে। তারপর তোর বিশ্বাসে ধরবে ভাই সত্যি তোকে ভালোবাসে, নয়তো না। আজকে ভাইয়ার মারটা তোর মনে থাকলে বেশ ভালো কথা। কেন মারলো সেটা মনে থাকে না তোর? তুই তো ভাইয়ের রাগের মধ্যে ঘি ঢেলেছিলি, বিয়ে করবি না, সংসার করবি না, ভাইয়ের ভাত খাবি না বলে ডিভোর্সের সাথে গহনাগুলো পাঠিয়ে ভাইয়ের রাগের 16 কলা পূরণ করলি। ভাই তোকে ভালোবাসে বিদায় বারবার নিজের তোর কাছে ছুটে আসে, ফ্যামিলিকেও তোর জন্য পাঠিয়েছে বিয়ের প্রস্তাব দিয়ে। কেন তুই বুঝতে পারছিস না? তাই তোকে ভালোবেসে বিয়ে করতে চায় সেটা। মায়া নরম হলেও হৃদের প্রতি পাহাড় সমান অভিযোগ কমলো না। নিজের মনের ভিতর লুকিয়ে রাখা হৃদকে নিয়ে সকল অভিযোগ প্রকাশ করলো ফিহার সামনে মায়া। আমি তোমার ভাইকে ভালোবাসি বলেই তো তার পিছন পিছন ঘুরঘুর করি। তাহলে তোমার ভাই কেন আমাকে বোঝে না? তুমি বলো, তোমার ভাই আমাকে কেন বলে সে মেহুকে ভালোবাসে, আমাকে না? তাহলে আমি কেন বুঝতে যাব তাকে? মেহু আপুর সাথে সকাল বিকাল দুপুর রাতে সকল সময় কাটায় সে, আর আমার বেলায় সব ব্যস্ততা থাকে তার, আমাকে সময় দেয় না। আমি কথা বলতে গেলে ধমক খেতে হয় কথায় কথায়। আজ পর্যন্ত উনি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি, আমার মন রক্ষার্থে একবারও না। অথচ মেহু আপুর সাথে রোজ বাহির থেকে ঘুরে আসে। ধমক থাপ্পড় বাজে কথা সব সময় আমি। আর ভালোবাসা দেখানোর সময় মেহু কেন হবে? তুমি বলো। আমি না গেলে সে আগ বাড়িয়ে 2 দিন 3 দিন পর্যন্ত আমার কাছে আসে না, কথা বলতে ব্যস্ততা দেখায়। আমার কষ্ট হয় না বুঝি? তোমার ভাই বলে তুমি এখন পক্ষপাতিত্ব করছো ওনার। আজ যদি আরিফ ভাই তোমার সাথে এমন করতো, তুমি মেনে নিতে? তারপর ওনার প্রেমিকা এসে রোজ রোজ আমাকে বলে আমি নাকি ওনার ঘাড়ে জোর করে পড়ে আছি, উনি আমাকে চায় না, ওনার মায়ের পছন্দ নাকি মেহু আপু, আমি না। তাহলে এত কিছুর পরেও আমি কেন ওনার কাছে পড়ে থাকবো তুমি বলো?
মায়া হৃদকে নিয়ে আকাশ সমান অভিযোগটা বুঝলো ফিহা। মায়া ছোট, ভালোবাসার নতুন নতুন হাবুডুবু খাচ্ছে। তাছাড়া হৃদ মায়ার স্বামী, ভালোবাসাটাও জায়েজ। সম্পূর্ণ দোষ মায়াকে দেওয়া চায় না। মায়ার আবেগী মন হৃদ থেকে ভালোবাসা চায়। এবার হৃদ কেন মায়াকে কাছে না টেনে দূরে রাখছে, এবার সেটাও হৃদ বলতে পারবে, এবার সেটা হৃদই বলতে পারবে। তবে হৃদের দরকার ছিল মায়াকে আলাদাভাবে বোঝানোর, তাহলে হয়তো মায়ের ভুল বোঝাবুঝিটা কমতো, এত ঝামেলা হতো না। তাছাড়া মায়ার প্রতিটা কথায় হৃদের ভালোবাসা না পাওয়ার গাঢ় অভিমানটাই প্রকাশ করছে বারবার। হৃদ কেন মায়াকে ভালোবাসি কথাটা মুখে বলছে না, তাও বুঝতে পারছে না ফিহা। একটা বার অন্তত মায়াকে মুখে ভালোবাসি কথাটা বলে দিলে মায়া এতটা জেদ করতো না হয়তো। খানবাড়ির থেকেও ফিরে আসতো না মায়া, হৃদের কাছে থাকতো। ফিহা হৃদের এই বিষয়টি মাথায় ঢুকলো না। তবে মায়ার বলা লাস্ট কথাটাতে কপাল কুঁচকে আসে। ফিহা বলল, ভাই তোকে ভালোবেসে বিয়ে করতে চায়, সেটা তোকে কে বলছে? তুই হৃদ ভাইয়ের আম্মু, মানে মামির পছন্দ করা মেয়ে না? আমার জানা মতে ছোটবেলা থেকেই মামি নিজে হৃদ ভাইয়ের জন্য পছন্দ করে বউ বানিয়েছিল। তাহলে তুমিও আমার মতো করে কিচ্ছু জানো না ফিহা আপু। আমিও প্রথমে মনে করেছিলাম ওনার আম্মুর পছন্দ আমি ছিলাম, কিন্তু মেহু আপু আমাকে বলেছে আন্টি আমাকে নয় মেহু আপুকে পছন্দ করতেন ওনার জন্য। আমি নাকি শুধু দাদা দাদির পছন্দ ছিলাম। তোকে একজন বলল আর তুই বিশ্বাস করবি কেন? শুনি, আমাদেরকে জিজ্ঞাসা করেছিস এই বিষয়ে কখনো? আমি মেহু আপুর একার কথায় বিশ্বাস করিনি ফিহা আপু, ওনার মা বাবাও আমাকে বলেছে মেহু আপুই নাকি তোমার ভাইয়ের জন্য ঠিক করে গেছেন ওনার মা। তাহলে তুমিই বলো আমি কেন বিশ্বাস করব না? বড় মানুষরা কি কখনো মিথ্যা কথা বলে? ওনারা তো বড় মানুষ, গুরুজন ছিল, তাই তো আমার বিশ্বাস হয়েছে ওনাদের কথা। মায়া ঘুরপাক কথায় ফিহা স্পষ্ট বুঝতে পারল মায়াকে মেহুর পরিবার ভুল বুঝিয়ে বোকা বানিয়েছে, হয়তো নিজের মেয়েকে হৃদের ঘাড়ে চাপাতে চায় বলে। ফিহার তীব্র সন্দেহ হলো মায়াকে আর কি কি বোঝানো হয়েছে মেহুর পরিবার মায়াকে। তাই ফিহা কৌশলে মায়া থেকে জেনে নিতে চাইল মেহুর বলা প্রতিটি কথা। বেশ, তুই বুদ্ধিমতী, আদর্শ মেয়ে, গুরুজনের সম্মান করিস, ভালো কথা। এবার চট করে বলে ফেল, কি নিয়ে ঝামেলা হয়েছিল তোর আর ভাইয়ার মধ্যে? খবরদার মিথ্যে বলবি না কিন্তু, শুরু থেকে সবটা বলবি। ফিহার কথায় মায়া চুপ করে আছে, নিজেকে কালো ওড়না দিয়ে নাক মুছে ঘুরে বসে, যার অর্থ সে বলবে না কিছু। ফিহা খানিকটা রাগী হাতে টেনে মায়াকে নিজের মুখোমুখি বসিয়ে জোর গলায় বলে, দেখ মায়ু, জিদ করিস না। এই জিদের কারণে ভাইয়ার হাতে আবারও মার খাবি তুই। ভাইয়া তোকে ছাড়বে না, এতটুকু নিশ্চিত থাক তুই। এবার ডিভোর্সের কথা ভুলে ভালো ভালো বল কি হয়েছিল সেদিন। তুই আমাকে সবটা বললে হয়তো আমরাও তোকে ভালো মন্দ কোনটা সেটা বুঝতে পারবো। কে এখানে আসল দোষী সেটা বুঝতে পারবো। যদি হৃদ ভাইয়া দোষী হয় তাহলে নানুমার কাছে বিচার দিব তোকে মারার জন্য, কেমন? যাতে করে নানা ভাই ও নানুমা হৃদ ভাইয়াকে খাবার না দেয় তোকে মারার দায়ে। এবার বল সবটা প্লিজ। এতক্ষণ যাবৎ হৃদকে নিয়ে মায়া মন ভরে অভিযোগ থাকলেও এবার ফিহার বিচার দেওয়া কথাটাই মায়া সেই মন থেকে তৎক্ষণাৎ ঘোর প্রতিবাদ জানালো তাকে। হৃদকে কেন কেউ খাবার দিবে না? হৃদ যে না খেয়ে থাকতে পারে না সেটা কি তারা জানে না নাকি? ফিহার কথায় মায়া তৎক্ষণাৎ প্রতিবাদী জানিয়ে চোখের পানি মুছতে মুছতে বলে, না আপু, তুমি দাদা দাদিকে ওনার নামে বিচার দিও না প্লিজ। উনি তো না খেয়ে থাকতে পারে না, ওনার সুগারের সমস্যা হয়, বিপিও লো হয়ে যায়। প্লিজ তুমি দাদিকে কিছু বলো না কেমন? মায়া হৃদের প্রতি যত্ন ও সচেতন হওয়ার বিষয়টিতে বিরক্তি প্রকাশ করলো ফিহা। এইমাত্র যেই মেয়ে তার স্বামীর নামে কেঁদে কুটে নালিশ দিচ্ছিল, এখন সেই মেয়ে স্বামীর প্রতি এক্সট্রা দরদ দেখে খানিকটা বিরক্তি প্রকাশ করলো ফিহার চেহারায়। যাতে পাগল তালে ঠিক আছিস তুই, জামাইয়ের কাছে যাবি না। আবার কেউ তোর জামাইকে কিছু বলতেও পারবে না। জামাই পাগল মাইয়া। এখন বল সেদিন কি হয়েছে? মায়া নড়ে চড়ে বসে এক এক করে সব কিছু খুলে বলে মেহের সাথে ঘটে যাওয়া সকল বিষয়ের কথা। মায়ার কথা শুনে এবার জুনিয়র চোখ মুছে সিরিয়াস হয়, মনোযোগ সহকারে শুনতে থাকে মায়ার কথাগুলো। মায়া শুরু থেকে সব কিছু বলতে বলতে এসে থামে ফিহার বিয়ের দিনের ঘটনাটায়। মায়াকে থামতে দেখে কৌতূহল ভরা কণ্ঠে প্রথমে জুই বলে ওঠে, থামলি কেন? তারপর বল। মায়া নড়ে চড়ে বসে,
ফিহা বিরক্তি চেপে বলে, কি হলো বল? আমার বিয়ের দিন কি হয়েছিল তোর হৃদ ভাইয়ার সাথে? নিশ্চয়ই বড় কোনো ব্লেন্ডার করেছিলি তুই, না? মায়া খানিকটা নড়ে চড়ে বসে ধীরে বলতে শুরু করলো। তোমার বিয়ের দিন মেহু আপু আমার কাছে এসেছিল ফোন হাতে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে আপুকে কান্নাকাটি করতে দেখলাম। আমি জিজ্ঞাসা করতে সে বলল উনি নাকি মেহু আপুর সাথে ব্রেকআপ করতে চাইছে আমাকে নিয়ে। আমাকে এক রাতে বিছানায় নিতে চায় এই জন্য। মেহু আপু সেটা মানতে পারেনি বলে ওনাকে বোঝানোর চেষ্টা করে আমি ছোট মানুষ, আমাকে ছেড়ে দিতে। কিন্তু তোমার ভাই নাকি এর জন্য মেহু আপুকে থাপ্পড় মারে। আমার তারিফ করে কথা বলায় উনি নাকি মেহু আপুকে বলেছে আমাকে এক রাতের সঙ্গী করে ছুঁড়ে ফেলবেন নিজের জীবন থেকে, তারপর মেহু আপুকে বিয়ে করবেন। মেহু আপু মেয়ে হয়ে অন্য মেয়ের সাথে নিজের ভালোবাসার মানুষকে ভাগাভাগি করতে পারবে না বলে আমাকে বলেন আমি যেন সব কিছু ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যাই তাদের জীবন থেকে। মেহু আপু আমাকে সাহায্য করবেন দূরে কোথাও পালিয়ে যেতে। সেদিন তোমার ভাইয়ের সাথে মেহু আপুর কিছু অন্তরঙ্গ গোপন ছবি ও ভিডিও আমাকে দেখায়। খুবই বাজে ছিল বিষয়টি। আমার সব সহ্য হয়, কিন্তু তোমার ভাইয়ের কারো সাথে বিন্দুমাত্র ঘেঁষে দাঁড়ানোটাও আমার সহ্য হয় না। আর সেই জায়গায় ছবি ভিডিওতে ছিল ওনার আর মেহু আপুর লাজলীলা। উনি মানতে না পারলে আমি কেন মানবো ওনাকে অন্য কারোর সাথে? অসম্ভব। আমি এসব কিছু দেখে সহ্য করতে না পেরে রাগের বশে ওনার রুমে চলে যাই সেদিন। মায়া বলতে বলতে পুনরায় থেমে যায়। উদ্বিগ্নতা চেপে রাখতে পারে না ফিহা ও জুঁই একসঙ্গে বলে ওঠে। তারপর মায়া কাচুমাচু করে পুনরায় বলে ওঠে, মেহু আপু আমাকে যা বলেছিল আমিও সেই সব কথাগুলো ওনাকে বলি, তবে মেহু আপুর নাম বলিনি। আপুই নিষেধ করেছে, কারণ তোমার ভাই নাকি মেহু আপুকে আঘাত করবে নিজের প্ল্যান ভেঙে যাওয়ায়। উনি তখন নিজের রুমে বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। আমি প্রথমে গিয়ে সোফার উপর থেকে ওনার ল্যাপটপ ফেলে দেই রাগে। উনি দৌড়ে এসে আমাকে ধরে থামাতে চাইলো। আমাদের মধ্যে অনেকটা ধস্তাধস্তি হয়ে যায়। আমি ওনার শক্তির সাথে পেরে উঠতে না পেরে শান্ত হতেই আমাকে জড়ায় ধরার চেষ্টা করেন উনি। আমার রাগও তখন আকাশ সমান ছিল ওনার প্রতি। সাথে মেহু আপুর বলা কথাগুলো মাথায় ঘুরছিল। উনি আমাকে ঠেকিয়ে বিষয়টি মান্নাতে না পেরে শব্দ করে কেঁদে ফেলে। উনি এক মুহূর্তের জন্য আমাকে শান্ত করার চেষ্টা না করে ওইভাবে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল বলে আমার আরও রাগ হয়। আর সেই রাগের বশে মুখে যা আসে তাই বলি ওনাকে। বিশেষ করে মেহু আপুর সাথে কথাগুলোই বেশি বলেছিলাম। উনি আমাকে এক রাতের ভোগ করার জন্য ছুঁয়ে জড়িয়ে আছে। আমার ওনার ছোঁয়াগুলো নোংরা লাগে, ওনাকে নোংরা লাগে। উনি আমাকে নোংরা হাতে ছুঁয়ে দেয় বলে আমার ঘৃণা লাগে ওনার প্রতি। উনি ভালো না, উনি গুন্ডা। আমি ওনার সাথে থাকতে চাই না, ইত্যাদি ইত্যাদি বলছিলাম। আমাকে ছেড়ে দিতে এক মুহূর্তে সময় নিল না উনি, আর না আমাকে আঘাত করতে। সেখানেই কারণ ছাড়া দুটো থাপ্পড় মেরেছিল আমায়। এতে করে আমার আরও কষ্ট লাগে। উনি আমার কষ্ট বাড়িয়ে দেয়। আমার বলা সকল কথার সায় জানিয়ে উনি জোর গলায় আমাকে সম্মতি দিয়ে বলে উনি সত্যি আমাকে এক রাতের ভোগ করার জন্য এতদিন নাটক করেছিল। আমার মতো মেয়েকে এক রাতের সঙ্গী করা যায়, কিন্তু সারা জীবনের জন্য বউ বানানো যায় না। উনি আমাকে নয়, উনি মেহু আপুকে শুরু থেকে ভালোবাসতেন। আমিও নাকি সবার মতো করে ওনার আভিজাত্যর লোভে পড়ে পিছন পিছন ঘুরঘুর করতাম তার। আমাকে ওনার জীবন থেকে, খান বাড়ি থেকে বের হয়ে যেতে পর্যন্ত বলেছে। আমি রাগে অপমানে তোমাদের সাথে এই বাসায় চলে আসি। তারপর তোমাদের সবাই তো জানো। মায়ার কথা শেষ হতে ফিহা ধূপ করে ফ্লোরে বসে পড়ে মাথায় হাত দিয়ে বিষণ্ণতা বিস্মিত হয়ে বলে, আল্লাহ গো, মায়ারে তুই হৃদ ভাইয়াকে এত বড় কথা বললেও আজ জীবিত আসস, সেটা তোর বড় কপাল।
তোরে যে ভাই জবাই করে নাই সেটাই বড়। এত বড় ব্লেন্ডার করেও বসে আছিস, আবার হৃদ ভাইয়াকে দোষ দিচ্ছিস। আল্লাহ গো, আমার মাথা ঘুরাচ্ছে। আমি কিছু করিনি আপু, শুধু শুধু আমাকে দোষ দিবা না। আমি দেখেছি দুজনের জড়াজড়ি ছবি ও ভিডিও। ছি, কি বাজে। অন্যের কথা বিশ্বাস করে বাইকে কিভাবে অপবাদ দিতে পারিস? আগে অন্তত একটা বার বাইকে জিজ্ঞাসা করতে যে সে এসব করছে কি না। তা না করে সোজা একটার পর একটা অপবাদ দিয়ে দিলি। তারপর আবার বললি বাই নোংরা। বাইয়ের ছোঁয়া তোর নোংরা লাগে। বাইয়া তাই তোকে নোংরা হাতে ছোঁয়। তোর ঘৃণা লাগে বাইকে। এবার তুই আমারে বুঝা। ভাই তোকে দুইবার বিয়ে করার পরও ছোঁয়ার জন্য নোংরা হয় কিভাবে? তুই ছোট থেকে হৃদ ভাইয়ের বউ ছিলি। এবার ভাই যদি স্বামীর অধিকার নিয়ে তোর সাথে সংসার করতে চাইতো তাহলে এতে গুনাহ বা অপরাধ কিছুই হতো না। বড়রাও কিছু বলতে পারতো না। তাছাড়া আজকেও ভাই বলে গেছে তুই ছাড়া ভাই অন্য কারোর সাথে লেনদেনে নাই। তার মানে ভাই তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে না। তুই সহজ জিনিসটাকে সহজভাবে বুঝিস না কেন? মানছি ভাই বিষয়গুলোকে কমপ্লিকেট করে রেখেছে। তোকে কোনো কিছু না বলে অন্ধকারে রেখেছে। তাই বলে তুই ভাইয়াকে বোঝার চেষ্টা করবি না মায়া। এখানে তোর ভাইয়ার আত্মসম্মানে আঘাত করেনি, বরং তোর কথাগুলো ভাইয়ার আগে বসে সম্মতি দিয়েছে। ব্যাস, এখানে তোর না ভাইয়ার আত্মসম্মান থাকা দরকার। ব্লেন্ডার তুই করেছিলি। আমার তো মনে হচ্ছে এখন হৃদ ভাইয়ার আত্মসম্মান নেই। এত বাজে কথা শোনার পরেও সে তোর কাছে বারবার ফিরে আসছে বিয়ের প্রস্তাব নিয়ে। এখন যদি তোর কপাল ভালো থাকে তাহলে ভাইয়া সব বলে সংসার করবে, নয়তো সারা জীবন বউ বানিয়েও আটকিয়ে রাখবে দেখিস। ফিহার কথায় মায়ের মস্তিষ্কে লাইটম করে চলে ওঠে। বিগত 1 মাসের পোষ করে রাখা রাগ ঝরঝর করে ভেঙে বরফের ন্যায় গলতে শুরু করে। ভাবতে লাগে হৃদ আসলেই মায়াকে বাজে কথাগুলো বলেনি, বরং মায়াই আগে শুরু করেছিল। হৃদ শুধু মায়ার কথার রাগে সম্মতি দিয়ে বলেছিল সে সত্যি মায়াকে এক রাতের জন্য ভোগ করতে চায়। সে মেহুকে ভালোবাসে, কিন্তু বাড়ির থেকে বের হয়ে যেতে তো মায়াকে সত্যি সত্যি বলেছিল। তাহলে আচ্ছা, মায়া কি এখন সে কি ভুল করেছে? যদি করে থাকে তাহলে মেহুর দেখানো ছবি ভিডিও ওগুলো কি ছিল? ওগুলোও কি মিথ্যে? মায়ার চেহারায় মুহূর্তেই খুশি ঝলক দেখা দিল। হৃদকে পুনরায় ফিরে পাবার আশায় মনে মনে এই দোয়া করে নিল, যেন ফিহা বলে দেয় এই ছবি ভিডিওগুলো সব মিথ্যে। তাহলে মায়া আর থাকবে না এখানে, কালই চলে যাবে তার মিস্টার ভিলেনের কাছে। মায়ার মনে এক বুক আশা নিয়ে 2 হাতে চোখের জল মুছে এগিয়ে এসে ফিহার পাশে সরে বসে বলল, আচ্ছা আপু, লাস্ট একটা কথা কেমন? তুমি বলো না, ওই ছবি ভিডিওগুলো কি মিথ্যা ছিল ওনার আর মেহু আপুর? ফিহা কপাল থেকে হাত সরিয়ে মায়ের চেহারার দিকে তাকালো। অনেকটা কান্নাকাটির ফলে চেহারাটা লাল হয়ে আছে। তাছাড়া হৃদের দেওয়া 3টা থাপ্পড়ের চিহ্নও ফুটে উঠেছে গালে কালো হয়ে। ফিহা দেখলো মায়ের চোখে মুখে স্পষ্ট পুনরায় আশার আলো, হৃদকে ফিরে পাবার, হৃদের কাছে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষাও। ফিহা মায়ার উতলা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে পড়ে। দেখ, আমি জানি না কিছু হৃদ ভাইয়ার মেহু আপুর সাথে রিলেশন ছিল কিনা, তবে এই মুহূর্তে এতটাও বলতে পারি না। হৃদ ভাইয়ার অবর্তমানে দুনিয়া বলতে তুই ছাড়া অন্য কেউ নেই। হৃদ ভাইয়ার হয়তো মুখে বলছে না, তাতে কি? তার কাজে তো প্রকাশ করছে সে তোকে পাগলের মতো ভালোবাসে, আগামীতেও ও বাসবে। তুই ভাব, যদি ভাইয়ারি মেহু আপুকে ভালোবাসতো তাহলে তোকে তৃতীয়বারের মতো আবারও বিয়ে করতে রাজি হতো না। তাছাড়া হৃদ ভাইয়া মেহু আপুকে ভালোবাসলে এখনো কেন বিয়ে করলো না? অথচ তোকে এই নিয়ে 3বার বিয়ে করে যাচ্ছে। এই থেকে কি প্রকাশ পায় না তোকে হৃদ ভাইয়া ভালোবাসে? এখন তার মুখে বলা লাগবে ভালোবাসা শব্দটি। তাছাড়া মেহু আপুর সাথে ছবি ভিডিও এইগুলো সত্যি নাকি মিথ্যা সেটা তুই ভাইয়ের সাথে কথা বলে নিস। দেখ মায়া, পাস্ট ইজ পাস্ট। ভাই তোকে প্রেজেন্টে অনেক ভালোবাসে। সে ভালোবাসার জন্য না হয় সব কিছু ঠিকঠাক করে নে, জেদ না করে বিয়েতে রাজি হয়ে যা প্লিজ।
ফিহার কথায় ডুকরে কেঁদে ওঠে মায়া। নিজের ভুল বুঝতে পেরে এখন কষ্টটা যেন বেশিই হচ্ছে। মায়া কি তাহলে সত্যিই তার মিস্টার ভিলেনকে ভুল বুঝলো? মায়া কেঁদে কুটে ফিহার কাছে আবদার জানালো এই মুহূর্তে হৃদকে কল করতে। ফিহা স্পষ্ট ভাষায় জানালো হৃদের নাম্বার ফিহার কাছে নেই, কারণ হৃদ নিজের পার্সোনাল নাম্বার কাউকে দেয় না প্রয়োজনীয় মানুষ ছাড়া। ফিহার কথায় মায়া হাত পা ছড়িয়ে কাঁদার উপক্রম হলো। মায়ার এই মুহূর্তে হৃদকে লাগবে, লাগবে মানে লাগবেই। মায়ার মন ছটফটে কেঁদে কুটে বারবার ফিহার কাছে আবদার জানাতে লাগলো হৃদের সাথে মায়ার একটু করে কথা বলিয়ে দিক। ফিহা অসহায় হলো মায়ার ব্যাকুলতা দেখে হৃদের জন্য। মায়া কাঁদতে কাঁদতে হঠাৎ কিছু মনে পড়ার মতো করে ফিহাকে বলল হেনা খানকে কল করতে এখন। ফিহা তাই করলো। হেনা খানকে কল দিল। প্রথমে ধরলো না, দ্বিতীয়বারের মতো কল করতেই ওপাশ থেকে রিসিভ হলো। মায়া তৎক্ষণাৎ ফিহার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে নিজেই কথা বললো। প্রথমে বেশ আদরের সহিত কেঁদে কেটে বুক ভাসিয়ে হেনা খানকে জানালো মায়াকে নিয়ে যেতে তাদের কাছে। সে ওই বাড়ির সবাইকে মিস করছে। তাই মায়া কেঁদে কেঁদে কথা বলার মধ্যে হেনা খানকে জানালো সে বিয়েতেও রাজি। মায়া কথা তৎক্ষণাৎ খুশিতে আটখানা হলো হেনা খান। মায়াকে পুনরায় নিজেদের কাছে ফিরে পাবে সেই আনন্দে তিনিও জানান বিয়ের তথ্য নিয়ে তিনি কাল সবাইকে সাথে করে আসবে মায়ার বাড়ি। কথায় কথায় বেশ কথাই হলো দুজনের মধ্যে। মায়া নিজের জড়তার কারণে হৃদের নাম্বারটা চাইতে পারলো না হেনা খানের কাছ থেকে। অনেকটা সময় মায়া হেনা খানের সাথে কথা বলে ফোন তুলে দিল ফিহার হাতে। হৃদের নাম্বার চাইতে হেনা খানের কাছ থেকে ফিহাও তাই করলো। কথায় কথায় হেনা খানের কাছ থেকে হৃদের নাম্বারটা নিল। ফিহা হৃদের নাম্বারে কল করতেই বুঝতে পারলো হৃদের ফোন সুইচ অফ। একবার দুবার বেশ অনেকবার কল করলো, প্রতিবারই ফোন বন্ধ পেল। ফিহা মায়াকে এই কথাটা জানাতে পুনরায় কেঁদে ওঠে মায়া। ফিহা মায়ার ব্যাকুল মনকে শান্ত করতে জাপটে বুকে চড়িয়ে নিয়ে বোঝাতে লাগলো কাল খানবাড়ির থেকে সবাই আসলে তখন মায়া কথা বলতে পারবে হৃদের সাথে। মায়া শান্ত হলো। কাল হৃদের সাথে মায়ের দেখা হবে ভেবেই উৎফুল্ল হলো। কিন্তু তার প্রায় সাথে সাথে মায়া চমকে উঠে ফিহা জুঁয়ের উদ্দেশ্যে বলল ফিহা আপু, আমি ওই বাড়িতে যেতে চাইলে আব্বু কষ্ট পাবে তো। এখন আমি কি করব? আমি তো ভুল করে ফেলেছি দাদির কাছে বিয়ের জন্য রাজি হয়ে। আব্বুকে এখন আমি কি বলবো? আব্বু নিশ্চয়ই আমার উপর রেগে যাবে। আপু প্লিজ, ফিহা আপু তুমি দাদিকে না করে দাও না। কাল আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে না আসতে আমি আব্বুর বিরুদ্ধে গিয়ে ওনাকে বিয়ে করতে পারবো না। মায়ের কথাগুলো বলতে বলতে আবারও কেঁদে ওঠে। আজ যেন চোখের পানিতে সমুদ্র বানাবে মায়া। ফিহা বুঝতে পারে মায়ের পরিস্থিতিটা, কিন্তু শফিকুল ইসলামকে এখন কি বলবে তারা? মায়া তো নিজেই সম্মতি দিয়ে ডিভোর্সে সাইন করেছিল শফিকুল ইসলামের উপর বিশ্বাস আছে বলে। এখন যদি মায়া নিজের কথা থেকে নিজেই মুড়ে যায় তাহলে অবশ্যই শফিকুল ইসলাম বাবা হিসেবে কষ্ট পাবেন, ভুল বুঝবেন মায়াকে। ফিহা জুঁই দুজন চিন্তিত হলো শফিকুল ইসলামকে নিয়ে। দুপুর ঘনিয়ে বিকাল হয়ে এলো। সময় 4:06। খান বাড়ির সদস্যদের অবস্থান বর্তমানে মায়ার বাড়িতে। ঘন্টা দুয়েক হলো তারা এসেছে। ঘর ভর্তি মেহমান। বিয়ের আলোচনা সমালোচনা চলছে। হৃদ বাদে কেউ বাদ পড়েনি এই আলোচনায়। আয়নও এসেছে, বেশ ইচ্ছে করেই এসেছে সে। নিজের মা বাবা নানা নানি খালা খালু আর নিহা সোহাগকে সহ বিয়ের তত্ত্ব নিয়ে মায়ার জন্য। সাহেবার বড় মেয়ে মারিয়া আসেনি, তার ব্যক্তিগত কাজের জন্য। বাকিরা সবাই 4 গাড়ি করে আসলো। একটাতে বডিগার্ড, বাকি 3টাতে আয়নরা সবাই এসেছিল। খবর পেয়ে আরিফও চট্টগ্রাম থেকে চলে আসে সকাল সকাল। মায়ার পুনরায় হৃদের সাথে বিয়ে নিয়ে আরিফও দ্বিমত পোষণ করেছিল, কিন্তু মায়ার চাকচিক্য খুশিময় মুখ দেখে সেও দমে যায়। তেমন কিছু বলা বা করার সুযোগ পায়নি। তাছাড়া ফিহাও জানায় মায়া হৃদের জন্য কতটা পাগল। অজ্ঞাত আরিফও চুপ করে যায় বাবা শফিকুল ইসলামের মতন। শফিকুল ইসলাম মায়া ডিভোর্সের কাগজ নিয়ে স্ত্রী সহকাল খানবাড়িতে গিয়েছিল ঠিক, কিন্তু হৃদের মুখোমুখি তিনি হতে পারেননি। খানবাড়িতে বসে বেশ অনেকক্ষণ হৃদের অপেক্ষা করেছিলেন। মায়া ডিভোর্সের কাগজ আরাফ খানের হাতে তুলে দিয়ে বলেছিল পেপারে হৃদের সাইন আনতে বডিগার্ড দিয়ে। তারপর বাকিটা তার আর ওনার জানা নেই। তবে মায়া যখন হুট করেই হেনা খানকে কল করে জানায় সে খানবাড়িতে ফিরতে চায়, হৃদকে পুনরায় বিয়ে করতে চায়, সেই সবটাই শফিকুল ইসলাম ও রেহানা বেগম শুনেছিল, কারণ তারা হেনা খানের সাথে তখনও ড্রয়িং রুমে বসেছিল।
মায়ার কথা শুনে ওনারা কোনো রকম প্রতিক্রিয়া না জানিয়ে খানবাড়ি থেকে চলে এসেছিল তখনই। আসলে এখানে কথা বলার প্রয়োজন বোধ করেননি তিনি, তাই বলবেও বা কি? যেখানে ওনার মেয়ে রাজি, সেখানে কিসের কি কথা বলবেন ওনারা? বুকে চাপা কষ্ট ধরে রাতের ট্রেনে আশুগঞ্জ ফিরে আসেন তিনি। তখন রাত প্রায় 1টার ঘরে। রাত থেকে সকাল অবধি কারোর সাথে কথা বলেননি তিনি। কেমন একটা গম্ভীর মুখেই ছিল সবটা সময়। মায়া তখনও জানতো না বাবার চাপা কষ্টের কারণটা। সে বেশ ফুরফুরে মেজাজে বাড়ির ভিতর ঘুরঘুর করছিল আর এটা সেটা খাচ্ছিল। এই তো সকালের দিকে আরিফ যখন চট্টগ্রাম থেকে ফিরে আসার সময় বাজার করে নিয়ে আসলো মেহমানদের জন্য। ফিহা শাশুড়িকে সাহায্য করে ফল, মিষ্টি, বাকি খাবারগুলো ফ্রিজে রাখলো। মায়া ঘুরঘুর করতে করতে ফ্রিজ খুলে এটা সেটা আগ বাড়িয়ে খেয়ে নিল। বেশ করে খেলো রসমালাই। পুরো বক্সের বেশ অর্ধেক রসমালাই খেয়ে বাকিটা ঘেঁটে ঘুঁটে রস সহ বক্স সুন্দর করে ফ্রিজে তুলে রেখে চলে গেল সে। কাজের জন্য রেহানা বেগম ফ্রিজ খুলে জিনিস হাতে নিতে গিয়ে দেখলো রসমালাইয়ের বক্স খালি, বাকি জিনিসপত্র এলোমেলো করে রাখা। কিছুক্ষণ পর মেহমান আসবে আর এখন প্রায় অনেক কিছু এলোমেলো করে খেয়ে রেখেছে মায়া। এতে করে তিনি অনেকটা রাগেই মায়াকে ধমক লাগাতে চাইল। শফিকুল ইসলাম স্ত্রীকে কড়া নজরে থামিয়ে দিলেন। রেহানা বেগমের ভয়ে জড়সড় মায়া মাথার আদুরে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে শফিকুল ইসলাম চলে যান ভৈরব। পুনরায় বেশ করে খাবারের জিনিসপত্র কিনে বাসায় ফিরল। মায়ার জন্য আলাদাভাবে সব কিছু নিল। মায়া ছোট থেকেই খাবারের প্রতি বেশ মনোযোগ। কিছুক্ষণ পর ঘুরঘুর করে খাওয়া তার অভ্যাস। এমনকি মধ্যরাতে উঠেও খাবার চাইতো। ভাত মাংস ছাড়া বাকি সব কিছু খেতে চাইতো বেশি। ভাতের চাহিদা পূরণ করে অন্যান্য খাবার খেয়ে আজও তাই। ঘুরে ফিরে দোকানি খাবার না পেলে প্রচুর কান্নাকাটি করতো, সেটাও সবাই জানে। তাই তিনি ছোট থেকে মায়ের পছন্দের খাবার কিনে আনতো বাজার থেকে রোজ রোজ। আবারও শেষ বিকেল করে ওনার হাত ধরে হাঁটতে বের হতো রাস্তায়। আইসক্রিম হাতে ওনার আঙুল ধরে হাঁটতো আর ওনার ছোট ছোট দুই মেয়ে। সময়টা তখন খুবই সুন্দর ছিল। আজ সুন্দরটা নেই মনে হচ্ছে। বাবা হিসেবেও নিজেকে স্বার্থপর মনে হচ্ছে। হ্যাঁ, তিনি মায়ার আচরণে কষ্ট পেয়েছেন, তবে শফিকুল ইসলাম এটাও বুঝতে পেরেছেন মায়া আর ওনাদের নেই। সে অনেক আগেই ওই বাড়ির সদস্য হয়ে গেছে। ওই বাড়ির মানুষদের ভালোবেসে আপন করে নিয়েছে। তাই মেয়ের মনের বিরুদ্ধে তিনি আর কিছুই করবেন না। মায়া যা চায় তাই হবে। বাধা দিয়ে মেয়ের চোখে আর খারাপ হতে চায় না। অতীতে যা হবার হয়েছে, বর্তমানে মেয়ের সাথে তিনি যুদ্ধ করবে না। অন্তত ওই বাড়ির ছেলের জন্য তো নাই। মনে কষ্ট নিয়েই নীরবে সম্মতি জানানোটা শ্রেয় মনে করেন তিনি। মায়া তখনও জানে না শফিকুল ইসলাম কেন রাজি হলো তার বিয়ের জন্য, তবে রাজি হয়েছে এতেই অনেক। মায়া নিজের বাবার সাথে আগ বাড়িয়ে কথা বলতে গিয়েও বলতে পারল না। বাবার গম্ভীর মুখের দিকে তাকিয়ে মনে সংকোচ নিয়েই টইটই করতে লাগলো রেহানা বেগমের আগু পিছু আঁচল ধরে। এক হাতে তখনও খাবার ছিল, ক্রিম রোল। এটুক মায়া বিগত 1 মাস হৃদের চোখে তেমন একটা খেতে পারেনি। রুম থেকেও তেমন একটা বের হতো না। কিন্তু এবার যখন সবকিছু ঠিকঠাক, তাই মায়ার স্বভাবের চঞ্চলতা যেন পুনরায় প্রকাশ পায়। কাল রাত থেকে এই অবধি খাওয়ার উপরেই আছে। কিছুক্ষণ পর পর ঘুরঘুর করছে আর খাচ্ছে। রেহানা বেগম বেশ জোর খাটিয়ে মায়াকে নিজের সাথে রান্নাঘরে রাখলো, মূলত মায়াকে রান্না শেখানোর জন্য। ফিহা, জুঁইকে আর মুক্তাকে বলল ঘর গুছিয়ে রাখতে। ওনার রান্নার কাজে সাহায্য করতে একজন কাজের মানুষও আছে। এতদিন মায়া সংসার না করলেও এবার বিয়ে হলে অবশ্যই মেয়েকে সংসার সামলাতে হবে। তাই তিনি মায়াকে সাংসারিক কাজে দক্ষ বানাতে যাচ্ছেন। ওনাদের ছোট মেয়ে মায়া খুব আদুরে স্বভাবের, অথচ ছোট থেকেই মেয়েটা নিজেদের কাছে রাখতে পারছেন না। তিনি মায়ের প্রথম বিয়ের সময়ও মত ছিল না। মায়া মাত্র 6 বছরের ছিল। তিনি চেয়েছিলেন মায়া বড় হলে না হয়ে ওই বাড়ির ছেলের সাথে বিয়ে দিবে, কিন্তু খান বাড়ির মানুষজনের জন্য তাও সক্ষম হলো না। নিজের শ্বশুর বিছানায় শয্যাশায়ী ছিল বলে শেষ ইচ্ছাটুকু রাখতে মেয়েকে বিয়ে দেয়। তারপর হলো আরেক দুর্ঘটনা। ওই বাড়ির ছেলের বউ মারা গেল। কার দোষ এসে পড়লো ওনার ছোট অবুঝ মেয়ের ওপর। মায়া স্বামী কি বুঝতো না, অথচ সেই স্বামী সেদিন ওনার ছোট মেয়েকে গুলি করে মারতে গিয়েছিল। ভাগ্য ভালো ছিল বলে মেয়েটা বেঁচে গেল। পরিস্থিতি স্বাভাবিক
ওনারা সবাই ঠিক করেছিল মায়াকে আর দিবেন না খানবাড়িতে। মায়া বড় হলে ডিভোর্স করিয়ে নেবে ওই বাড়ির ছেলের সাথে। কিন্তু হঠাৎ করেই খবর আসে মায়াকে নিয়ে যাবেন খানবাড়ির মানুষ। নিয়েও গেল, কিন্তু এতে করে অশান্তি সৃষ্টি হলো ওনার সুখের সংসারে। ছেলে মেয়ে সবাই মিলে দোষী করলো ওনার স্বামীকে, আজও দেয়। অবশেষে ওনার মেয়ে ডিভোর্স করাতে গিয়ে বুঝতে পারলো ওনাদের মেয়ে ওনাদের আর নেই। সে অনেক আগেই খানবাড়ির প্রতিটি মানুষকে আপন করে নিয়েছে, এমনকি ওই বাড়ির ছেলেকেও। তাদের মাথায় বজ্রপাত হয়েছিল তখনই, যখন মায়ার ফোন আলাপের কথাগুলো শুনেছিল হেনা খানের সাথে। এক মুহূর্তেই যেন তারা নিরুপায় হয়ে গেল। বুঝতে পারলো পরিস্থিতিটা, প্রতিটা জিনিসই সেখানে ভালোবাসার যত্ন বেশি পায় সেখানেই ভিড়ে যায়। মায়ের ক্ষেত্রেও তাই। হয়তো ওই বাড়ির সকলের ভালোবাসা পেয়ে এখন নিজের পরিবারের কাছে থাকতে নারাজ, কিন্তু এত কিছুর পরও ওনার মায়ের মনটা সায় দিচ্ছে না হৃদকে নিয়ে। তিনি যতটা জানেন ওই বাড়ির ছেলেটা ভালো না, খারাপ, গ্যাংস্টার, রাগী আর বদমেজাজি। ওনার মেয়েকে যদি কোনো কারণে রাগের বশে ফেলে দেয়, সেই ভয়ে আড়ষ্ট ওনার বুক। মেয়ে হারানোর ভয়ে রেহানা বেগমের মনটা হুহু কেঁদে ওঠে তৎক্ষণাৎ। ব্যস্ত হাতে খুন্তি থেমে গিয়ে কেঁদে ওঠে গুমড়ে। মায়া দেখার আগে শাড়ির আঁচলে চোখ মুছে নিতে চাইল, কিন্তু বাঁধ ভাঙা চোখের জল তখনও পড়ছিল মায়ের চিন্তায়। মায়া নিজের মায়ের গুমড়ে কাঁদার শব্দ বুঝতে পেরে খাবার রেখে ছোট ছোট দুহাতে তৎক্ষণাৎ রেহানা বেগমের কোমর জড়িয়ে ধরতেই তিনি শব্দ করে ডুকরে কেঁদে উঠে মায়াকে বুকে টেনে নিলেন। দুপুরের দিকে খানবাড়ির মানুষজন হাজির। আরিফ, শফিকুল ইসলাম, শাহেদ এগিয়ে গিয়ে রিসিভ করলো তাদের। আরিফ প্রথমে সালাম দিল সবাইকে, তারও শ্বশুরবাড়ির মানুষজন হয় তারা। নম্রতা নিয়ে কৌশল বিনিময় করলো সবার সাথে। আয়ন সোহাগের সাথে হ্যান্ডশেক করে সবাইকে বাড়ির ভেতর নিয়ে গেল। মুক্তা, শাহেদের ছেলে মাহাদি, খালামণিদের সাথে আছে মায়ার রুমে। আরাফ খান বডিগার্ড দিয়ে বিয়ের তথ্যের ডালাগুলো পাঠালো মায়াদের বসার ঘরে। একে একে সবাই এসে বসলো বসার ঘরে। রেহানা বেগম মুক্তা দ্রুত হাতে সবাইকে ঠান্ডা শরবত প্রথম পাঠালো বাড়ির পুরুষদের দিয়ে, পরে বাকি সব নাস্তা দিল। কিন্তু হেনা খান খুচখুচ করে উঠে গেল মায়ার কাছে। মায়াকে কোথাও দেখতে না পেয়ে প্রথম আরিফকেই জিজ্ঞেস করলো মায়া কোথায়। আরিফ জানালো মায়া উপরে ঘরে রেডি হচ্ছে। হেনা খান তখনই উঠে চলে গেল আরিফের দেখানো রাস্তা ধরে মায়ার রুমের দিকে। গিয়ে দেখলো মায়া শাড়ি পরছে ফিহা আর জুঁয়ের কাছে। দরজার দিকে তাকিয়ে মায়া হেনা খানের উপস্থিতি বুঝতে পেরে হুট করে অর্ধ শাড়ি পরা মায়া দৌড়ে গিয়ে চাপটে ধরল হেনা খানকে। অনেকটা দিন দূরে থাকায় ঠোঁট ভেঙে কেঁদে ওঠে মায়া। হেনা খানও তাই। তবে তিনি সময় নিয়ে মায়াকে আদরের সহিত শান্ত করে পুনরায় শাড়ি পরিয়ে নিচে নিয়ে গেল বসার ঘরের নিচে। পিছন পিছন জুঁই ও ফিহাও গেল। মায়াকে নিচে নিতেই প্রথমে চোখ পড়ল আয়নের। অস্থিরতায় সে চোখ নামিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার আগেই চোখ গেল পাশে দাঁড়িয়ে থাকা জুঁইয়ের দিকে। জুঁই কপাল কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। হয়তো বুঝতে পেরেছে আয়নের মায়ের প্রতি অস্বস্তি বোধের কারণটা। আয়ন জুঁইয়ের প্রতি বিশেষ মনোযোগ হলো না। চোখ নামিয়ে নিতেই বুঝতে পারল কেউ তাকে জড়িয়ে। আয়ন ফিহার উপস্থিতি বুঝতে পেরে আলতো হাতে ফিহাকে নিজের প্রশস্ত বুকে জড়িয়ে নিয়ে আদুরে বলল, বিয়ের পর যাত্রা শেষ করে ফিহা আর নিজের বাড়ি যায়নি। হয়তো নিজের মার প্রতি চাপা অভিমান পোষণ করেই যায়নি। আয়ন বেশ বুঝলো। ফিহা একে একে নিজের বাড়ির মানুষদের সাথে মিলিত হলো, নিজের মাকেও জড়িয়ে ধরলো, নীরবে চোখের পানিও ফেললো। এই প্রথম সে এতদিন নিজের পরিবার থেকে দূরে থাকায় মায়াকে নিয়ে হেনা খান বসলো আরাফ খান আর ওনার মাঝে। মায়া প্রথমে বেশ অস্বস্তি আর লজ্জায় মিয়ে গিয়ে জড়সড় হয়ে মাথা নুয়ে বসে সবার সামনে। এর মাঝে মায়াকে আরাফ খানও আলতো হাতে জড়িয়ে নিয়েছিল আদর করে। চোখের ইশারায় মায়াকে বোঝালো অস্বস্তি বোধ না করে স্বাভাবিক হয়ে বসতে। মায়াও বেশ স্বাভাবিক হয়ে বসলো। বাকি সবাই বেশ খুশি মনে দুই পরিবারের কথা বলছিল একে অপরের সাথে। মায়া নিজে টাকর আঁখিদয় ঘুরিয়ে কৌতূহলী হয়ে চারপাশে তাকিয়ে হৃদকে খুঁজলো, কিন্তু পেল না কোথাও। হৃদকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে মায়া বুঝলো হৃদ আসেনি। হয়তো তার সাথে রাগ করা নিয়েই আসেনি। কষ্টে মায়ার ঠোঁট ভেঙে কাঁদা উপক্রম হলো। মুহূর্তে চোখ দুটো টইটুম্বুর হলো। হৃদের রাগ যে মায়া সহজে ভাঙাতে পারবে না সেটাও বুঝলো, কিন্তু মায়া এখন কি করবে? কিভাবে ভাঙাবে তার মিস্টার ভিলেনের রাগ?
মায়া কিছুই বুঝে উঠতে পারল না। মায়ার কান্না থামলো। হেনা খান হুট করে মায়ার কোলের নাস্তার প্লেট তুলে দিতেই মায়া এক মুহূর্তের জন্য হৃদকেও ভুলে গেল খাবার পেয়ে। সে সাথেই সবার কথার মনোযোগ না হয়ে চোখে পানি নিয়েই নাক টেনে টেনে নিজের খাবারগুলো শেষ করতে লাগলো। আলোচনার একটা সময় হেনা খান মায়ের দু হাতে বংশগত দুটো বালা আর একটি আংটি পরিয়ে দিল। হৃদের বাগদত্তা হিসেবে বেশ কিছু গহনাপত্রের সাথে কিছু টাকাও সালামি হাত সমেত দিল। মায়ার বিয়ের সব কিছু ঠিকঠাক হলো সবার দুপুরের খাবারের পর। বিয়ের ডেট ধরলো হৃদের পূর্ব থেকে ফিক্সড করে রাখা ডেট অনুযায়ী সামনের শুক্রবারে। আজকে শনিবার, মানে আর 6 দিন মাত্র। মাত্র 6 দিন! বিয়ের এত ছোট ডেট নিয়ে আপত্তি জানালো মায়ের পরিবার, কিন্তু আরাফ খান অনুনয় সুরে আবদার করলো এই ডেটটাই রাখতে, কারণ তাদের বিয়ের কার্ড অলরেডি ডেটে অর্ডার করা হয়ে গেছে। অনেককে পূর্ব থেকে এই ডেটে দাওয়াত করা হয়ে গেছে, তাই ডেটটা চেঞ্জ করলে সমস্যা হবে বলে জানায়। অজ্ঞাত মায়া পরিবার এটাও মেনে নেন এবং সহমত পোষণ করেন। মায়ার বিয়ের ডেট মেনু নিয়ে আলোচনা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। খানবাড়ির মানুষজন ফিরে যেতে তাড়া দিলে মায়ার পরিবার জানায় তাদের রাতের ডিনারের আয়োজন শেষ। বাধ্য হয়ে তখন আর কারো যাওয়ার হলো না। বসার ঘরে সবার বেশ খোশ মেজাজে আলোচনা সমালোচনা গ্রুপ হয়। মায়া হেনা খানের সাথে বসে আছে, তবে হুট করে আয়ন উঠে কিচেনের দিকে গেল। ফিহা, রেহানা বেগম, মুক্তা একজন কাজের মানুষের সাথে জুঁইও টুকটাক কাজ করছিল তখন। আয়ন কিচেনের দরজা থেকে গলা কেসে নিজের উপস্থিতি জানান দিল সবাইকে। সবাই চমকে সেদিকে তাকাতেই দেখলো আয়ন। ফিহা বেশ হাসি মুখে নিজের ভাইয়ের দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করলো আয়নের কিছু লাগবে কিনা। আয়ন ঠান্ডা পানি চাইলে রেহেনা বেগম দ্রুত হাতে গ্লাস ভর্তি ঠান্ডা পানি দিল আয়নকে। পানির গ্লাসটা সম্পূর্ণ শেষ করার মাঝে আয়ন একবার আর চোখে জুঁইকে দেখে নিল। বেশ স্বাভাবিক ভঙ্গিতে পানির গ্লাসটা রেহানা বেগমের হাতে তুলে দিতে দিতে বলল আয়ন, আন্টি, আমি একটু রেস্ট নিতে চাই। আসলে অনেকটা ক্লান্ত লাগছে আমার। যদি একটা রুমের ব্যবস্থা। আয়নের কথায় ইতি টানার আগেই রেহেনা বেগমের ব্যস্ত গলায় পড়ল, হ্যাঁ হ্যাঁ বাবা, অবশ্যই হবে। তুমি রেস্ট না নিতে চাও, এতে সংকোচে কী আছে? আমরা কি তোমাদের আপন না? ফিহা, যাও তো, তোমার ভাইকে উপরে গেস্ট রুম নিয়ে আসো। জি আম্মু, ভাই চলো। ফিহা সম্মতি আর রেহানা বেগমের কথায় হালকা হাসলো আয়ন। ঠান্ডা কণ্ঠে বলল, আন্টি, ফিয়েছে মা ডাকছে, হয়তো কোনো কাজ হবে। আয়নের কথায় রেহানা বেগম তৎক্ষণাৎ পড়ল, আচ্ছা ঠিক আছে, ফিহা তুমি তোমার মার সাথে যাও। এই জুই, যা তো তোর ওই ভাইয়াকে উপরে গেস্ট রুমটা দেখিয়ে দিয়ে আয়, যা। রেহানা বেগমের মুখে জুঁইয়ের ভাই আয়ন এই কথাটি বেশ চমকে উঠল সে। বিস্মিত বিস্ফোরণে চট করে তাকালো ফিহা জুঁইয়ের দিকে। আয়ন, তাদের দুজনেরও এই একই অবস্থা। রেহানা বেগমের কথায় নিজের বউয়ের ভাই এক মুহূর্তে হয়ে যাওয়াতে বেশ নারাজি প্রকাশ করলো আয়ন, তবে কাউকে বুঝতে দিল না সেটা, তার মনে মনে রাখলো। আয়ন কথা না বলে বের হয়ে যেতেই মুড়ে মুড়ে হাসলো জুঁই। সেও কিছু না বলে আয়নের পিছন পিছন যেতে লাগলো। ফিহাও গেল নিজের মায়ের কাছে, কিন্তু গিয়ে বুঝতে পারলো আসলে ফিহাকে মেহেরবান ডাকেইনি, আয়ন মিথ্যা বলেছে। কিন্তু কেন বলল প্রথমে বুঝতে না পারলেও বাইরের দিকে উঁকি মেরে সিঁড়ির দিকটা তাকিয়ে ঠিকই বুঝতে পারলো আয়ন জুঁইয়ের সাথে আলাদাভাবে সময় কাটাতে চায় বলেই তখন মিথ্যে বলেছে। ফিহা হাসলো। পাশ থেকে আরিফ দেখলো সেই হাসিটা। সে এগিয়ে এসে ফিহার সাথে কথা বলতে চাইলে ফিহা আরিফকে ইগনোর করে চলে গেল পুনরায় কিচেনের দিকে। আরিফ দীর্ঘশ্বাস ফেলল। তার দিকটা কখনো ফিহা বুঝবে কিনা কে জানে, তবে আরিফও সুযোগ সন্ধানে আছে। একটা সুযোগ সেও কাজে লাগাবে ফিহাকে বশ করতে। আয়নের পিছন পিছন সিঁড়ি দিয়ে দোতলা উঠে ফ্ল্যাটের দরজা খোলার সময় পাশে এসে দাঁড়ালো আয়ন। জুঁইয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ভরাট কণ্ঠে প্রশ্ন করল, জুই, আমি কিন্তু ভীষণ চিন্তায় আছি। আমাদের ছেলে মেয়েগুলো আমাকে বাবা ডাকবে নাকি মামা ডাকবে সেটা নিয়ে। আপনার মা তো আজকে আমাকে আপনার ভাই বানিয়ে দিল, এবার বোন হিসেবে আপনিও কিন্তু নিজের ছেলে মেয়েদের মামি হয়ে যাবেন। লকে ধরে রাখা জুঁইয়ের হাতটা কেঁপে ওঠে আয়নের বেগতিক কথায়। উত্তেজনায় বুকও ধরফর করে ওঠে তৎক্ষণাৎ। আয়ন যে ঠোঁটকাটা স্বভাবের সেটা জুঁই বেশ ভালোই জানে,
কিন্তু ভেবেছিল আয়ন হয়তো আজ এই বাড়িতে মেহমান হিসেবে এসেছে বলে তার সাথে আজ অন্তত ভদ্রতা বজায় রেখে জুঁইকে কিছু বলবে না, ভালো আচরণ করবে, ভালো কথাও বলবে। কিন্তু জুঁইকে পুনরায় মিথ্যা প্রমাণ করলো আয়ন। জুঁই আয়নের কথা না শোনার মতো করে দ্রুত হাতি দরজা খুলে ভেতরে প্রবেশ করে। আয়নও দরজার সামনে ঠেসে দাঁড়িয়ে দ্বিতীয় বাক্যটা বলে জুঁইকে। জুই একটু দাঁড়ান তো। জুঁই ইতস্তত ভঙ্গিতে পিছন ঘুরে তাকাতেই আয়ন অতি চিন্তিত ভাঁজ কপালে ফেলে জুঁইয়ের দিকে এগিয়ে আসতে আসতে বলে। আজকে গোসল করেছিলেন আপনি? আয়নের কথায় আর এগিয়ে আসা দেখে জুঁই ভয়ে লাফিয়ে ছিটকে দূরে সরে গেল কয়েক কদম। পূর্বের কথা মনে করে জুঁই তেজি স্বরে বলল, একদম না, আমার কাছে আসা যাবে না। আমি গোসল টোসল করে এসেছি, নিজের জায়গায় থাকুন। আপনি নিজেই হয়তো গোসল করেন না, এই জন্য অন্যের গোসল নিয়ে এত চিন্তা। আয়ন দাঁড়িয়ে পড়ে কপাল কুঁচকে বলে, কে বলে আমি গোসল করি না? আপনি? হো, আপনার তাহলে বিশ্বাস নেই আমি যে গোসল করি সেটা। জুঁইয়ের কাট কাট উত্তর। হ্যাঁ তাই। বেশ, তাহলে নিজে চেক করে নিন। আসুন, কাছে আসুন, চেক করুন। কথাটা বলেই আয়ন পুনরায় জুঁইয়ের দিকে এগোয় নিজের শার্টের বোতাম খুলতে খুলতে। আয়নের হঠাৎ কাণ্ডে ভ্যাবাচাকা খেয়ে যায় জুঁই। লজ্জায় আড়ষ্ট হয়ে খানিকটা চিবিয়ে চিবিয়ে বলে, আপনার মতো অসভ্য ডাক্তার আমি জীবনে দুটো দেখিনি। ছি, কি কাণ্ড! পর্নারীর সাথে ছি। আয়ন দাঁড়িয়ে পড়ে কপাল কুঁচকে বলে, আপনি পরনারী কোথায় পেলেন জুই? আমি তো আমার বউ ছাড়া আর কাউকে দেখছি না। আমাদের আশেপাশে আরও কেউ আছে বুঝি? ও আচ্ছা, আপনি তাহলে সচেতন বউ। নিজের স্বামীর শরীর পরনারীদের দেখাতে চান না বলে কৌশলে না করছেন আমাকে। আচ্ছা থাক, খুলব না শার্ট। এই তো পরে নিচ্ছি। আপনার কোথায় মানলাম, চলুন আমরা রুমে যাই। রুমে গিয়ে শুধু আপনার সামনেই শার্ট খুলবো, কেমন? তারপর আপনি রাগ করবেন না জুই। আমি আপনার কোথায় মানব, চলুন রুমে যাই। আয়নের নির্লজ্জ কথায় জুঁইয়ের অনেক কাঁদা উপকরণ হলো। কোথাকার কথা কোথায় নিয়ে গেল এই অসভ্য ডাক্তার। কথায় কথায় জুঁইকে স্বামী পাগল বউ বানিয়ে দিল। বিস্ফোরণে জুঁইয়ের এখন হাত পা ছড়িয়ে ফ্লোরে কাঁদতে মন চাইছে, তবে সে কাঁদবে না। জুঁই হলো শক্ত মনের মানুষ, হুটহাট কাঁদার অভ্যেস তার নেই। তাও খুব বড় কারণ ছাড়া জুঁই বিশেষ একটা কাঁদে না। জুঁই রাগে দুঃখে কটমট করে বলে, আপনি সত্যি যা ইচ্ছে তাই, মুখে লাগাম নেই। অডিওর সাথে ভিডিও কোনো মিল নেই। দেখতে ভদ্র, কিন্তু তলে তলে অভদ্রের সর্দার। আমার গোসল নিয়ে চিন্তা না করেই নিজের চরকায় তেল দিন, অসভ্য ডাক্তার। কথাটা বলে জুঁই রাগে দুঃখে আয়নকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে হাত টেনে ধরে আয়ন। জুঁইকে টেনে নিজের কাছে আনতে আনতে বলল, আমি সচেতন নাগরিক হয়ে কি চেক করব না আমার আশেপাশে কেউ ময়লা হয়ে ঘুরছে কিনা? পরিবেশ দূষণ বলতেও একটা কথা আছে। সচেতন নাগরিক হয়ে আমি পলিউশন কন্ট্রোল করে তারপর তো নিজের চোখে তেল দেবো, তাই না? ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় বসলো আয়ন। ছোটোখাটো সাধারণ একটি রুম, ঘরের সব ফার্নিচারগুলোও কাঠের, তবে রুমটা বেশ গোছানো পরিপাটি। আয়ন সাদা টাওয়ালে মুখ মুছতে মুছতে এক পলক রুমটা দেখে নিল। তখনই রুমে প্রবেশ করলো জুঁই হাতে কফির মগ নিয়ে। আয়ন সেদিকে চোখ তুলে তাকায়। আকাশি রঙা থ্রি পিসটায় জুঁইকে অদ্ভুত সুন্দর লাগলো আয়নের চোখে। হাতে সাদা টাওয়ালটা বিছানার ওপর রেখে ডাকলো জুঁইকে আয়ন। এদিকে আসুন জুই। জুঁই প্রচণ্ড অস্থিরতার সহিত ধীর পায়ে আয়নের সামনে যেতে আয়ন হাত বাড়িয়ে কফির মুখটা জুঁইয়ের থেকে নিল। খাটের পাশে টেবিলে রেখে বিছানার উপর রাখা নতুন ফোনটি নিয়ে জুঁইয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে, নিন, এটা আপনার। কপাল কুঁচকে তাকায় জুঁই আয়নের বাড়িয়ে দেওয়া হাতের ফোনটির দিকে। প্রথমে বুঝতে না পেরে প্রশ্ন করলো, আমার মানে? আপনার মানে আপনার, এটা আপনার ফোন, ধরুন। বিষণ্ণ হয়ে জুঁই বলল, আমার ফোন হবে কেন? আমার তো ফোন নেই, এটা কার? আয়ন স্বাভাবিক ভঙ্গিতে হুট করে জুঁইয়ের হাত টেনে ফোনটি ধরিয়ে দিতে দিতে বলে, এটাই আপনার, আমি দিলাম, না করা যাবে না। স্বামী কিছু দিলে স্ত্রীদের গ্রহণ করতে হয়। তাছাড়া ফোন আমি আপনার জন্য দেইনি, আমার জন্য দিয়েছি, আমার সাথে যোগাযোগ করার জন্য দিয়েছি। সিম, আমার নাম্বার সব কিছু সেট করা আছে, প্রয়োজনে ফোন করবেন আমাকে। আয়নের কথায় মুহূর্তে চমকে ওঠে জুঁই। শরীর ছুঁয়ে গেল অনুভূতির শীতল হাওয়া, বুক ধরফরে কম্পন সৃষ্টি হলো শরীরে। আয়ন জুঁইয়ের হাত ছেড়ে কফির মগ হাতে নিয়ে তাতে চুমুক বসালো।
জুঁই নিজের হাতের দামি আইফোনের দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বলল, আমি ফোন ব্যবহার করতে জানি না তেমন, একটু একটু জানি, কিন্তু আইফোন তো। জুঁইয়ের কথা শেষ হবার আগেই আয়ন ভরাট কণ্ঠে বলল, শিখে নেবেন ফিয়ার কাছ থেকে। তাছাড়া ফোন চালানো শেখা বেশি দরকারও নেই। আমাকে কল করতে পারেন, এতটা জানলে চলবে। জুঁই এবার খানিকটা ইতস্তত গলায়, আমাদের কলেজে ফোন নেওয়া নিষেধ। ফোন সবসময় প্রাইভেট মোডে রাখবেন। আমি আপনার ক্লাস টাইমে কল দেব না কখনো, রাতে, সকালে আর লাঞ্চ টাইম ছাড়া। জুঁই হাঁসফাঁস করে রুম থেকে বের হতে চাইলে আয়ন পুনরায় থামিয়ে দিয়ে বলে, আমি আপনাকে যেতে বলিনি জুই, আপনি থাকুন, আমার কথা আছে আপনার সাথে। জুঁই ছোট ছোট চোখ করে তাকায় আয়নের দিকে। তাকাতেই তখনই খোলা দরজা নক করলো কেউ। আয়ন জুঁই সেদিকে চোখ তুলে তাকালে নীল শাড়ি পরিহিত মায়াকে দাঁড়িয়ে থাকতে দেখলো দুজন। মায়া পরপর গম গম পায়ে রুমে প্রবেশ করে সোজা আয়নের সামনে গিয়ে দাঁড়ালো। রুমে তখনও নীরবতা বিরাজমান। আয়ন জুঁইয়ের দৃষ্টি ভেঙে প্রথম কথা বলল মায়া। অয়ন ভাইয়া, তোমার ভাইকে ফোন দাও, আমি কথা বলবো। আয়ন মায়ার কথা বুঝতে না পেরে বলল, কাকে? রিতকে ফোন দেব? মায়া মাথা উপর নিচ করে নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, হুম। ও, রিত মনে হয় দেশে নেই। আই এম নট শিওর। কেন কেন? কোনো প্রয়োজন? রিত দেশে নেই এই কথাটা সহজে মানতে পারল না মায়া। প্রায় ঠোঁট ভেঙে কেঁদে ফেলে জিদ্দি গলায় বলল। ওনাকে কল দাও ভাইয়া। মায়ার কান্না ভাঙা গলায় তেজি সুরে বিষণ্ণ হলো আয়ন। মায়ার চোখ দুটোতে অশ্রুকণা টইটম্বুর হতেই অস্থির হলো আয়নের মন। হৃদের প্রতি মায়ের ভালোবাসাটা পৌঁছে সে খানিকটা অস্থির কণ্ঠে বলল, ওকে ওকে, রিল্যাক্স, কেতো না প্লিজ। আমি রিতকে এক্ষুনি কল করছি, হয়তো ও দেশেই আছে, আমি সঠিক জানি না। দাঁড়াও, কল দিচ্ছি। আয়ন কথাগুলো বলেই পরপর কল লাগায় হৃদকে নিজের নাম্বার থেকে। খানিকটা সময় নিয়ে হৃদের ফোন বাজতেই আয়ন মায়াকে জানায় হৃদের ফোনে কল ঢুকেছে। মায়া খুশিতে আটখানা হয়ে দাঁড়িয়ে রইল, হৃদের সাথে কথা বলতে চায় বলে, কিন্তু হৃদ কল রিসিভ করলো না। আয়ন ক্ষুব্ধ মনে মায়াকে জানালো। রিতটা আর কল রিসিভ করছে না। মায়া ছটফটে মনে বলে, আবার দাও। আয়ন পুনরায় কল করলো। কিছুটা সময় যেতেই হৃদ কল রিসিভ করে ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে হ্যালো বলতেই আয়ন বেশ ঠান্ডা কণ্ঠে হৃদের উদ্দেশ্যে বলে, মায়ে কথা বলতে চাচ্ছে তোর সাথে, একটু কথা বল। ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে উত্তর দিল হৃদ। সময় নেই, মিটিং আছে, বাই। হৃদ কল কেটে দিল তৎক্ষণাৎ। আয়ন কান থেকে ফোন নামিয়ে মায়ের দিকে তাকিয়ে হতাশ গলায় বলল। রিত কল কেটে দিল, বললো সময় নেই নাকি মিটিংয়ে আছে। মায়া ঠাস করে আয়নের হাত থেকে ফোন কেড়ে নিতে নিতে বলল, আমি জানি না কিচ্ছু, আমি কথা বলবোই, দিন ফোন দিন। মায়া আয়নের ফোন নিয়ে চলে যেতে লাগলো রুম থেকে। দরজা অবধি গিয়ে পুনরায় ফিরে তাকালো আয়ন আর জুঁয়ের দিকে। দুজনেই বিষণ্ণতায় ছোট ছোট চোখ করে তাকিয়েছিল মায়ার দিকে। মায়া দুজনের দৃষ্টি অপেক্ষা করে বলল, ভাইয়া, আমার সাথে কিন্তু আপনার সকল দিক থেকেই ঠাট্টার মানে মজা করার সম্পর্ক, সেটা মানেন তো? আয়ন প্রথমে বুঝতে না পেরে বলল। মানে? মায়া ঠোঁট প্রসারিত করে হেসে বলল, সম্পর্কে প্রথমে আমি আপনার ভাবি হই, আপনি আমার দেবর। দ্বিতীয়ত আপনার বউয়ের ছোট বোন আমি, মানে আপনার শালি। তৃতীয়ত আপনার বোন আমার ভাবি, তার মানে আমরা হলাম বিআই বিআইন। তার মানে আপনার সাথে আমার সব দিক থেকেই মজা করার সম্পর্ক আছে, তাই না? আয়ন মায়ার কথায় সম্মতি দিয়ে মাথা নাড়ালো। তার মানে দুজনের সত্যি মজার করারই সম্পর্ক তাদের। মায়া তৃপ্তির হাসি হেসে জুঁয়ের দিকে এক পলক তাকিয়ে আয়নকে বলল, আসলে ভাইয়া, আপনার বউ সিস্টেম সম্পর্কে একটু বেশি বুঝে, চলেও বেশি, সারাদিন সিস্টেমের চিন্তায় করে বেড়ায়। আপনি তো ডাক্তার মানুষ, তাই একটু যদি দেখতেন জুয়ের সিস্টেম বেশি চলার কারণটা, তাহলে উপকার হতো ওর। বেচারি বিপদে পড়ে আছে সিস্টেমের জ্বালায়, এই জন্য অন্যকে। মায়া কথা শেষ না করেই লজ্জায় হঠাৎ দৌড়ে পালিয়ে যায় আয়নের ফোন নিয়ে। আপাতত ওর কাজ শেষ। জুঁইকে আয়নের সামনে লজ্জায় ফেলতে এমনটা করা তার। মূল কথা হলো প্রতিশোধ নিল সে এখন। তাছাড়া জুঁইও কম নয়, সারাদিন মায়াকে সিস্টেম সম্পর্কে বলে বলে খোঁচা দেয়। এই জন্য মায়াকেও কম পোহাতে হয়নি।
বাজে পরিস্থিতির শিকার হয়েছিল, বিশেষ করে হৃদের সাথে। হৃদ মায়াকে এই সিস্টেম নিয়ে অনেক কথা শুনিয়েছে। মায়ার সিস্টেমের সমস্যা আছে নাকি দেখতেও চেয়েছিল, শুধুমাত্র জুঁইয়ের বলা কথাগুলোতে। এবার জুঁইও বুঝতে পারবে মায়া কতটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছিল তার জন্য। আয়ন জুঁই দুজনেই হতভম্ব হয়ে তাকিয়ে থাকে মায়ার যাওয়ার দিকে। মায়া যে হুট করেই এসব কথা বলে বসবে সেটা ভাবতে পারেনি কেউ। মায়ার কথায় লজ্জায় সিঁটিয়ে গেল জুঁই। এমনিতেই আয়ন ঠোঁটকটা স্বভাবের, মায়ার এসব কথাতে নিশ্চয়ই আয়ন আরও নাচাবে। তাকে সুযোগ যেহেতু পেয়েছে। জুঁই লজ্জা আর ঘুরে তাকালো না আয়নের দিকে। লজ্জায় আড়ষ্ট হয়ে তৎক্ষণাৎ দৌড়ে পালিয়ে যেতে চাইল রুম থেকে, কিন্তু তার আগেই আটকা পড়ে আয়নের বাহু বন্ধনে। জুঁই চমকে উঠে ছটফট করতেই আয়ন জুঁইয়ের পিছন থেকে জাপটে ধরে টেনে দরজার সামনে গিয়ে দরজা লক করে দেয়। চমকানো ভঙ্গিতে আঁতকে উঠল জুঁই আয়নকে দরজা লাগাতে দেখে। তার ছটফটের মাত্রা আরও দ্বিগুণ হলো ছোটার জন্য, বরং দেয়ালের সাথে জুঁইকে মিশিয়ে দাঁড় করিয়ে দু হাত রাখলো দুপাশে। অবাক হওয়ার ভান ধরে বলল, জুই, সত্যি কি আপনার সিস্টেম বেশি চলে? রাতে একা থাকতে সমস্যা হয় আপনার? আমি কিন্তু একজন ডাক্তারের সাথে সাথে আপনার স্বামীও। আমাকে বলুন, আপনার কঠিন জটিল সমস্যার সমাধান কিন্তু আমাকে ছাড়া হবে না জুই। আমার পরিবার কিন্তু এখানেই আছে। আমাদের বিয়ের প্রস্তাব আজও রেখে দিই আপনার বাবার কাছে, কি বলুন? আয়নের বেগতিক কথার তলে যেন জুঁইয়ের কান দিয়ে গরম ধোঁয়া বের হওয়ার উপক্রম হলো। লজ্জায় মাথা যেন বনবন করে ঘুরে উঠল। ছি, এসব কি কোনো কথা? জুঁইয়ের রাতে একা থাকতে সমস্যা হবে কেন? ছি ছি। জুঁই লজ্জায় সিঁটিয়ে গিয়ে নত মস্তিষ্কের হলো। কম্পিত শরীরে কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে যেতে দিন প্লিজ, আমি নিচে যাব। আগে আমার জটিল ও কঠিন প্রশ্নের উত্তর দিন জুই। আমার তো বড্ড টেনশন হচ্ছে। একে তো গোসল করেন না, তারপর আবার সিস্টেম বেশি চলার অভিযোগ আসলো কনে। বইয়ের সিস্টেম ঠিক করার দায়িত্ব তো আমারই, তাই না? আমাকে লাগবে আপনার জুই। জুঁই লজ্জায় দাঁড়িয়ে থাকতে না পেরে নাক মুখ ছিটকে বলে। পৌঁছান। আয়ন দুষ্টু হাসল। সে মূলত জানে মায়া যে মজা করে কথাটা বলেছে। তারপর জুঁইয়ের লজ্জায় লাল হয়ে যাওয়া ফেসটা দেখতে ভালো লাগে তার। জুঁইয়ের লাজুক অস্থিরতাটাও ভালো লাগে। এই জন্য ইচ্ছাকৃতভাবে আয়ন জুঁইকে লজ্জা ফেলার পরিস্থিতি সৃষ্টি করে। আর এখন তো মায়ার সামনে থেকে আয়নকে সুযোগ করে দিয়ে গেল বউকে লজ্জা দিবার। বিষয়টি হাতছাড়া করতে চায় না বলেই সেটা কাজে লাগাচ্ছে সে। হুট করেই আয়ন ঝুঁকে পড়ল জুঁইয়ের গলায়। জুঁইয়ের গলায় থাকা কালো তিলটাতে ঠোঁট ছুঁয়ে দিল মুহূর্তেই। আয়নের হঠাৎ কাণ্ডেই যেন হকচকিয়ে গেল জুঁই। শরীরে শীষ ধরা কম্পনে শিহরিত হয়ে জুঁই চেপে ধরল আয়নের দু বাহুর শার্টের অংশটুকু। যতটা আয়নের ছোঁয়ার গভীরতা বৃদ্ধি পেল, ঠিক ততটাই জুঁইয়ের কথা বলার বাকশক্তিও লোপ পেল। তিরতির করে কাঁপতে থাকলো শরীরময়। জীবনে প্রথম শরীরে পুরুষ মানুষের আপত্তিকর স্পর্শের শিকার হচ্ছে জুঁই, যেটা চাইলেও বাধা দিতে পারছে না সে। কোথাও একটা আটকে যাচ্ছে যেন। জুঁই কম্পিত শরীরে চোখ বন্ধ করে নিতেই আয়ন এক হাতে জুঁইয়ের কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল তৎক্ষণাৎ। অন্য হাতে জুঁইয়ের ঘাড়ে পিছনে গলিয়ে একের পর এক ঠোঁট ছোঁয়ালো জুঁইয়ের গলার বাম পাশের তিলটার উপর। খানিকটা সময় নিয়ে আয়ন জুঁইয়ের গলায় আচানক নাক চেপে ধরে নিঃশ্বাস টানল নিজের মধ্যে। মোহাচ্ছন্ন কণ্ঠে আস্তেই করে বলল, আপনার এই তিল, আপনার হাসি, আপনার চুল আমার খুবই পুরো পরিচিত জুই। এরা আমার খুব আপন। আমার জীবনে দ্বিতীয়বার এদের হারাতে চাই না জুই। আমার আপনাকে লাগবে, খুব করে লাগবে। আমার ভালো থাকার জন্য হলেও আপনাকে লাগবে জুই। আমি কিন্তু আর ছাড়ছি না আপনাকে। এই জীবন, ওই জীবন, কোনো জীবনে ছাড়ছি না জুই। তাছাড়া আমি কিন্তু জানি আপনি আমাকে পছন্দ করেন, তাই স্বামী হিসেবে এবার থেকে আপনাকে ছুঁয়ে দেবো আমি। আমি কিন্তু বিয়েটাকে মানি জুই। দীর্ঘ সময় নিয়ে বুকের লুকায়িত অনুভূতি গুমড়ে ওঠে জুঁই। গলায় দলা পাকিয়ে আসে ঘুমট কান্নাগুলো। আয়নের ভালোবাসাময় আবদারে হুট করেই যেন আবেগী হলো জুঁইয়ের কিশোরী মন। ভালোবাসার মানুষ হিসেবে আয়নকে পেয়ে যেন আচ্ছন্ন হলো সে। অশ্রুপাত হলো তৎক্ষণাৎ। গাল গড়িয়ে চোখের জল পড়ল আয়নের গালে। জুঁইয়ের চোখের পানি স্পর্শ করতেই মাথা তুলে তাকালো সে জুঁইয়ের দিকে।
তিরতির করে কাঁপছে জুঁয়ের বন্ধ চোখের পাতা। আয়ন আঁচলে দু হাতে জুঁয়ের গাল আঁকড়ে ধরে চোখের পানি মুছে দিয়ে ভেজা দু চোখের পাতায় চুমু খেয়ে বলে, আমি তো সুখের কারণ হতে চাই জুই। হাত বাড়িয়ে দেন বা না দেন, আমি কিন্তু এই হাত, এই মানুষ, আমি তো ছাড়ব না জুই ফুল। আয়ন ফোন পেয়ে রাগে তিরতির করে হুট করেই কনস্ট্রাকশন সাইট থেকে উঠে দাঁড়ালো হৃদ। অর্ধ অর্ধ হওয়া বিল্ডিংয়ের দ্বিতীয় তলার ফ্লোর থেকে বের হতে চাইলে চমকে ওঠে আসিফ। বেশ কয়েকজন ক্লায়েন্টের সাথে ডিসকাশন চলছে এই প্রজেক্টটি সম্পর্কে। অর্ধ মিটিং থেকে হুট করে হৃদ উঠে যেতে চমকে ওঠে সবার। হৃদকে কিছু বলার সাহস না করলেও আসিফের দিকে তাকায় উৎসুক দৃষ্টিতে। আসিফ সবার কৌতূহল দৃষ্টি মেটাতে হৃদের পিছনে দৌড়ে গেল। ব্যস্ত গলায় হৃদকে ডেকে বলল, ভাই, মিটিং ছেড়ে কই যাচ্ছেন আপনারা? হৃদ পিছন ঘুরে তাকাতেই আসিফের চোখে পড়ল হৃদের রক্ত লাল চোখ দুটো। হৃদের হঠাৎ রাগ আর রক্তচক্ষু দেখে আর কথা বলার সাহস হলো না আসিফের। ভয়ে সে থেমে যায়। হৃদ রাগে রি করে পুনরায় হাঁটে সামনে। যেখানে মনটাই সুস্থ না, তার সেখানে কিসের মিটিং? কাজে মন বসে না, সব কিছুতে অহেতুক রাগ হচ্ছে, বিরক্তি বাড়ছে। অশান্ত মনটার কারণে শরীরেও জোর পাচ্ছে না সে। ইচ্ছা করছে দুনিয়ার সব কিছুতে আগুন লাগিয়ে ধ্বংস করে দিতে। ছ্যাঃ, সালার জিন্দেগি, কোনো কিছুতে শান্তি নাই। নারীবিহীন জীবনটা প্রথমে চালাতে গিয়েও পারল না। শত চেষ্টার পরও দূরে থাকতে পারল না সেই নারী নামক মানুষটির কাছ থেকে। অবশেষে সে বাধ্য হয়ে হেরে গিয়ে জীবনের প্রথম কোনো এক নারীর কাছে ধরা দিল। দুবার বিয়েটা পর্যন্ত করলো, বউ বানালো, অথচ তারপরও সেই বউয়ের কাছেই সে চরিত্রহীন। দুবার বিয়ে করার পরও তার ছোঁয়া নোংরা হয় বউয়ের জন্য। সে নাকি নোংরা হাতে ছুঁয়ে দেয় তার বউকে। সিরিয়াসলি, স্বামীর ছোঁয়াও কি কখনো বউয়ের জন্য নোংরা হয় পবিত্র ছাড়া? যদি না হয় তাহলে তার ছোঁয়া কিভাবে অপবিত্র হয়? প্রচণ্ড রাগে তিরতির করে ওঠে হৃদের শরীর। গায়ের কালো কোটটা টেনে খুলে ফেললো গাড়ির পিছনের সিটে ঢিল মেরে। বডিগার্ডরা হৃদের পিছন পিছন দৌড়ে আসতে চাইলে তাদেরও হৃদ রাগী চোখ দেখায়। বডিগার্ডরা টেনে কুইন অবধি তুলল। বডিগার্ডরা থেমে গেল। হৃদ শার্টের হাতা গুটিয়ে টেনে কোনই অবধি তুলল। তেজি হাতে ঠাস করে গাড়ির দরজা খুলে সিটে বসে। পকেটের ফোন ঢিল মেরে ফেলল পাশে। এক মুহূর্ত সময় না নিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে চলল নিজ গন্তব্যে। গুটি কয়েক মিনিট সময় যেতেই হৃদের ফোন পুনরায় বেজে উঠল। হৃদ রিসিভ করলো না। ফোন বাজতে বাজতে থেমে গেল, কিন্তু অল্প সময়ের ব্যবধানে আবারও পুরোদমে আগের ন্যায় ফোনটি বেজে উঠল। হৃদ বিরক্তিতে গাড়ির স্টিয়ারিং চেপে ধরল রাগে। সে জানে কে ফোন দিচ্ছে, তাই ধরার প্রয়োজন বোধ মনে করছে না। কিন্তু বেশিক্ষণ ফোনটি না ধরে পারল না সে। একটা সময় বিরক্তিতে হৃদ গাড়ির স্টিয়ারিংয়ের সামনে ফোন রেখে আয়নের কলটি রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে পড়ল। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।